গাইস, অ্যাংলো স্যাক্সন যুগ নিয়ে কিছু প্রশ্ন করছি, উত্তর দে। এই আলোচনার মধ্যে দিয়ে আরও এগিয়ে যাব, ঠিক আছে? অ্যাংলো স্যাক্সন যুগ আমরা সবাই জানি কম বেশি। অ্যাংলো স্যাক্সন যুগে বেদে, সিনিউল, কিডমন এরা বিখ্যাত অ্যাংলো স্যাক্সন পোয়েট হিসাবে, তবে মেনলি প্রধানত কিডমন এবং সিনিউল বিখ্যাত কবি হিসাবে। অ্যাংলো স্যাক্সন যুগের প্রধান কবি খেয়াল রাখবি, অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান, চসার আর রেনেসা আর এলিজাবেথ, এই পাঁচটা যুগ খুব ভালো করে করতে হবে। এই যে অ্যাংলো স্যাক্সনটা অনেক থেমে থেমে করাচ্ছি আমি, কেন জানিস? কারণ এখান থেকে প্রশ্ন আসবে। এই জন্য অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান, চসার, রেনেসা এবং এলিজাবেথ, এখান থেকে একটা প্রশ্ন তুই এক্সপেক্ট করতেই পারিস। এবং বড় প্রশ্নের কথা বলছি, মানে এখান থেকে যদি একটা পাওয়া গেল তাহলে 10 নম্বর তো শিওর তোমার। বিশেষ করে অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান এবং চসার, বিশেষ করে এগুলো খুব ভালো করে ভেঙে ভেঙে করতে হবে। তা অ্যাংলো স্যাক্সন যুগটাকে যদি সাম আপ করি আমি পুরো বিষয়টাকে, তাহলে অ্যাংলো স্যাক্সন এমন একটা যুগ যে তিনটে জার্মানিক জাতি আসছে, জাতিকে টিউটনিক জাতি বলা হচ্ছে। অ্যাংলো জাতে স্যাক্সন, স্যাক্সনরা ডিলিটেড হয়ে যাচ্ছে, অ্যাংলো স্যাক্সনরা মিলেমিশে থাকতে শুরু করছে, অ্যাংলো স্যাক্সনদের রাজা রানী হচ্ছে। অ্যাংলো স্যাক্সনরা প্রচুর লেখালেখি করছে এই যুগটাতে। এরাই এই যুগে সব থেকে বড় ইংরাজি কবিতাটা লিখছে, যেটা আজও রয়েছে আমাদের কাছে, এবং এই কবিতাটাই সব থেকে পুরনো কবিতা। এই কবিতাটার নাম বেউল। কি নাম? বেউল। 3182টা লাইন আছে। কটা লাইন আছে? 3182টা লাইন আছে। 725 এডিতে লেখা হয়েছে। কে লিখেছে আমরা জানি না, কে লিখেছে আমরা জানি না। এই বিউল গল্পটা একটা মহান যোদ্ধার গল্প, যে বিউল প্রথমে দুটো রাক্ষসের সাথে লড়াই করছে। নামগুলো আমাকে একটু বল। গ্রেন্ডেল, মেরিউল। মেরিউলকে সিউল্প বলা হয়। এটা হলো প্রথম অংশ গল্পের। দ্বিতীয় অংশে যদি যাই আমরা দেখতে পাবো যে বিউল লড়াই করছে একটা সি ড্রাগনের সাথে বা ফায়ার ড্রাগনের সাথে। এইটা হলো গল্প। এবার এই গল্পটা হলো এই যুগের প্রধান গল্প, প্রায় এপিক স্ট্যান্ডার্ডে চলে গেছে। তবে এই যুগে কি কি লেখা হয়েছে এটা যদি আমি প্রশ্ন করি, তাহলে কি কি বলতে হবে বলো? মানে কি কি ধরনের লেখা হয়েছে বলো? হিরোইক পোয়েম মানে বীরত্বপূর্ণ কবিতা, রিলিজিয়াস পোয়েম মানে হচ্ছে ধর্মের কবিতা, আর এলিজি মানে হচ্ছে দুঃখের কবিতা। এছাড়াও প্রোজ রাইটিং হয়েছে এবং ক্রনিক্যালস লেখা হয়েছে, মানে হিস্টোরিক্যাল রেকর্ডস লেখা হয়েছে, তাই কি না? ঠিক। এখন যদি বলি এই যুগটাতে, অ্যাংলো স্যাক্সন যুগটাতে কোন কোন কবি বিখ্যাত ছিলেন, কবি যিনি কবিতার মতো লিখেছেন, সেই কবিদের নাম বল। অ্যাংলো স্যাক্সন যুগে দুজন কবির নাম বল। কিডমন আর সিনিউল। কিডমন এবং সিনিউল, ভেরি গুড। অ্যাংলো স্যাক্সন যুগে কবিতা বাদ দিয়েও, এই যে অ্যাংলো স্যাক্সন যুগের যে কবিতাগুলো ছিল, হিরোইক পোয়েম, রিলিজিয়াস পোয়েম, এলিজি, এগুলো কবিতা। এই কবিতা বাদ দিয়েও কিছু প্রোজ রাইটিং হয়েছিল এবং ক্রনিক্যালস লেখা হয়েছিল। প্রোজ রাইটিং মানে কবিতা নয়, যেমন আমরা গল্প লিখি কিরকম পরপর ড্রাই রেকর্ডস থাকবে গল্পের মতো, এরকম প্রোজ রাইটিংও লেখা হয়েছিল এই যুগটাতে। এই যে যুগটা ছিল, তাহলে প্রোজ রাইটিং যখন লেখা হয়েছে, প্রোজ রাইটার কে কে ছিল? কে কে প্রোজ রাইটার ছিল? কিং অ্যালফ্রেড ছিল প্রোজ রাইটার। আর কে ছিল? অ্যালফ্রিক ছিল। আর কে ছিল? উলস্টান ছিল। এগুলো মনে রাখবে, ওরা ছিল কবি। কিডমন, সিনিউল বেদে কবি, ছেড়ে দে সাইডে, ওরা চলে গেল। আর যদি প্রোজ রাইটারের কথা বলি, প্রোজ রাইটার, তাহলে কিং অ্যালফ্রেড, উলস্টান, সিনিউল, এই সরি কিং অ্যালফ্রেড, উলস্টান আর অ্যালফ্রিক, এরা হলো প্রোজ রাইটার। এবার এদের প্রোজ রাইটিংগুলো মনে রাখতে হবে, এইভাবে বিভিন্ন জিনিস আমাদের মনে রাখতে হবে, বিষয়গুলো শিখতে হবে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে বেদে কিসের জন্য বিখ্যাত? বেদে নামটাও পাবি, বিইডি। বেদে কিসের জন্য বিখ্যাত বলো? জেনে রাখো, বেদে দ্য ফার্স্ট ইংলিশ, গ্রেট ইংলিশ স্কলার, একজন পণ্ডিত মানুষ ছিলেন বেদে। এই যুগের একজন পণ্ডিত মানুষ ছিলেন, ফাদার অফ ইংলিশ লার্নিংও বলা হয় একে। এবং তিনি সেলেস্টিয়াল হিস্ট্রি অফ ইংলিশ পিপল, বেদের সেলেস্টিয়াল হিস্ট্রি অফ ইংলিশ পিপল, মনে পড়ছে? তিনি সেলেস্টিয়াল হিস্ট্রি অফ ইংলিশ পিপল বইটি রচনা করেছিলেন, যেটাকে পরবর্তী সময়ে কিং অ্যালফ্রেড ট্রান্সলেট করেছিলেন। পরবর্তী সময় কিং অ্যালফ্রেড বাই দ্য ওয়ে 5টা ট্রান্সলেশন করেছিল।
তার মধ্যে এনার বইটাও ছিল। তাহলে বেদে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন যিনি যিনি সেলেস্টিয়াল হিস্ট্রি অফ ইংলিশ পিপল এইটা লিখেছিলেন। বলে বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? পরের প্রশ্ন হলো অ্যাংলো স্যাক্সন যুগের দুটো ব্যাটেল পোয়েমের নাম বলো। এগুলো এসছে পরীক্ষাতে, কলকাতা ইউনিভার্সিটি 2002 এসেছে, কলকাতা ইউনিভার্সিটি 2000 ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে এসছে এগুলো। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের দুটো এমন কবিতার নাম হলো যেখানে ব্যাটেলের কথা আছে, কে বলতে পারবে? ব্যাটেল অফ মেলডন আর কি ব্যাটেল অফ ব্রুনানবার্গ। ভেরি গুড, ব্যাটেল অফ মেলডন, ব্যাটেল অফ ব্রুনানবার্গ। বলছে সিনিউল একটা কবিতা লিখেছিল। শোন কথাটা, প্রশ্নটা শোন। যেটার আলোচ্য বিষয় হলো, যে কবিতার আলোচ্য বিষয় হলো একটা ক্রসকে খোঁজা। সিনিউল একটা কবিতা লিখছেন, সিনিউল একটা কবিতা লিখেছেন। সেই কবিতার আলোচ্য বিষয় হলো যে একটা ক্রসের খোঁজ, যীশু খ্রিস্টের যে ক্রসটা থাকে সেই ক্রসটার খোঁজ। এই কবিতাটার নাম কি বলো? এলিনা। কি নাম? এলিনে, ELENE। বুঝতে পারলি কিনা? তারপরে বলছে, দেখ কি বলছে। বলছে এই অ্যাংলো স্যাক্সন যুগে একজন মহারাজার নাম বলো যিনি ট্রিটি অফ ওয়েডমোর করেছিলেন। বলতে হবে, বলো। আরে বল, অ্যাংলো স্যাক্সন যুগে একজন মহারাজার নাম বলো, বলো। কিং অ্যালফ্রেড। কি নাম? কিং অ্যালফ্রেড, যিনি ট্রিটি অফ ওয়েডমোর করলেন ডেনিশ ডাকাতের দলের সাথে। যে ডাকাতের দলটার কি নাম ছিল? দ্য আর্মি। কি নাম ছিল? দ্য আর্মি। সে আর্মিদের সাথে তিনি চুক্তি স্বাক্ষরিত করলেন, ট্রিটি অফ ওয়েডমোর, মানে বেশি করে বিয়ে হবে দুটো দলের মধ্যে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এগুলো হয়েছিল। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের একটা অন্তত রিলিজিয়াস পোয়েমের নাম বলো। বলো, অনেকগুলো আছে, বলো। ড্যানিয়েল, খ্রিস্টান স্যাটান, জেনেসিস। হ্যাঁ না, জেনেসিস ঠিক মনে নেই। আচ্ছা, বলছে দেখো, ফাদার অফ ইংলিশ প্রোজ কাকে বলা হয়? কিং অ্যালফ্রেডকে বলা হয়। কাকে বলা হয়? কিং অ্যালফ্রেডকে। এগুলো যা আমি প্রশ্ন করছি সব ক্যালকাটা ইউনিভার্সিটিতে বারবার এসেছে এই প্রশ্নগুলো। দেখছি শুধু পাচ্ছ কিনা। উইথসিট কথাটার মানে কি? উইথসিট, হ্যাঁ, উইথসিট কথাটার মানে কি? উইথসিট মানে হলো ফার ট্রাভেলার, যে বহু দূরে ঘুরতে চলে যায়। যেমন আমাদের অচিন্ত বাবু, ও হলো একটা উইথসিট, ফার ট্রাভেলার, যে সেদিনে দেখছি পাহাড়ে চলে গেছে। ঠিক আছে, যাই হোক, অনেক দূরে ঘুরতে চলে যায়। তাহলে সে হলো উইথসিট, তাহলে উইথসিট কাকে বলবো? ফার ট্রাভেলার, যে বহু দূরে ঘুরতে চলে যায়। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন দুঃখের কবিতার নাম বলো, যেখানে ওয়াইফ কমপ্লেন করছে আর হাজবেন্ডও ওয়াইফকে মিস করছে। এইরকম দুটো কবিতার নাম বলো। ওয়াইফস কমপ্লেন কবিতার নাম, আর আরেকটা হচ্ছে হাজবেন্ডস মেসেজ। তাহলে দ্য ওয়াইফস কমপ্লেন আর দ্য হাজবেন্ডস মেসেজ, দাটা বলবি। দ্য হাজবেন্ডস মেসেজ, দ্য ওয়াইফস কমপ্লেন। ঠিক আছে। বলছে কোন অ্যাংলো স্যাক্সন যুদ্ধের কবিতার মধ্যে পরাজয়কেও সেলিব্রেট করা হয়েছে? দেখ, একটা লড়াই হলো, শোন ব্যাপারটা বোঝার চেষ্টা কর। একটা তুই লড়াই করলি, অচিন্ত, ঠিক আছে, ইমতিয়াজ, তোরা 5 জন আছিস, তুই, অচিন্ত, আর তোরা 5 জন, টোটাল 5 জন। অন্যদিকে 500 জন দাঁড়িয়ে আছে, কোনো কারণে লড়াই হচ্ছে। তোরা 5 ভার্সেস 500 নিয়ে তোরা পুরো লড়াই করলি। লড়াই করার পর তোরা কিন্তু হেরে গেলি, ঠিক আছে, কিন্তু পালিয়ে গেলি না, লড়াইটা খুব ভালোভাবে করলি। তাহলে এই লড়াইটার মধ্যে, এবং যেটা ওরা ভেবেছিল যে উড়িয়ে দেবো তোদিকে, তোর 5 জন আছে মাত্র, 5 ভার্সেস 500 জিতবে শেষ পর্যন্ত। কিন্তু এই যে 5 জন যে একটা হিরোইক ফাইট দিল, পালিয়ে গেল না, লড়াইটা করলো, এটার মধ্যে কোনো বীরত্ব আছে কিনা? মানে এটা গর্বের বিষয় কিনা? এই দৃষ্টিকোণটা আমরা দ্য ব্যাটেল অফ মেলডনে পাবো। ওটা পরাজয়ের গল্প, কিন্তু যেভাবে এরা লড়াইটা করেছিল ব্যাটেল অফ মেলডনে, পরাজিত হয়েও হিরোইজম দেখানো হয়েছিল। বুঝতে পারলি কিনা? যেখানে এদের সংখ্যা অনেক কম ছিল, অন্যদিকে বিশাল সেনাবাহিনী, তাদের সামনে এরা লড়াই করছে ব্যাটেল অফ মেলডনে, পরাজিত হচ্ছে, হেরে যাচ্ছে, কিন্তু হিরোইজম দেখানো হচ্ছে। বুঝতে পারলি কিনা? তাহলে ব্যাটেল অফ মেলডন হলো সেই কবিতা যেখানে তুমি হারবে, পরাজিত হবে, কিন্তু তোমার হিরোইজম প্রমাণিত হবে।
বুঝতে পারলি কিনা? তাহলে এমন একটা অ্যাংলো স্যাক্সন যুদ্ধের কবিতার নাম বলো যেখানে পরাজয়কেও সেলিব্রেট করা হয়েছে। নাম কি? ব্যাটেল অফ মেলডন। দ্য ব্যাটেল অফ মেলডন। মনে রাখবে এগুলো, পরীক্ষাতে এইভাবে প্রশ্নগুলো আসবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, বিউল থেকে আর প্রশ্ন করছি না, কেন এতবার অভ্যাস হয়ে গেছে, বিউলটা পেরে যাবি তোরা। যাই প্রশ্ন, বিউল থেকে কিন্তু অনেক প্রশ্ন এসছে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে। ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই রিপিট হয় মোটামুটি, বুঝতে পারলে? প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই মোটামুটি তুমি দেখতে পাবে রিপিট হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্ন। যাই হোক, বলছে নেম দ্য টু হোমিলিস্ট অফ অ্যাংলো স্যাক্সন এজ। একটু ভেবে বল, হোমিলিস্টের নাম বলো। প্রোজ রাইটার। কেমন ঘুরিয়ে যাচ্ছে? অ্যালফ্রিক এবং উলস্টার। কিন্তু তোর এটা জানা আছে উত্তর, কিন্তু তুই লিখে আসতে পারলি না, তুই ভাবলি এটা কোনটা দিয়েছে। কবি না হলে প্রোজ রাইটার হয়ে যাচ্ছে। কবি হতে হবে বা প্রোজ রাইটার হবি তুই। কবি তো ওইখানে পেলাম কিডমোর আর সিলিউন, আর প্রোজ রাইটার কি কি পাচ্ছি তাহলে? অ্যালফ্রিক, উলস্টান আর কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেড। আচ্ছা, বলছে শোন, বলছে এখানে অ্যাংলো স্যাক্সন যুগের কবিরা জয়কে সেলিব্রেট করেছে, পরাজয়কে সেলিব্রেট করেছে না হয় ব্যাটেল অফ ব্রুনানবার্গ, ব্যাটেল অফ মেলডন। যুদ্ধে পরাজয়কে সেলিব্রেট করেছে, ইংল্যান্ড যে হেরে যাচ্ছে, যুদ্ধে পরাজয়কে সেলিব্রেট করেছে ব্যাটেল অফ মেলডনে, কিন্তু জয়কে সেলিব্রেট করেছে এমন একটা কবিতার নাম বল। ব্যাটেল অফ ব্রুনানবার্গ, ফাইট অ্যাট ফিন্সবার্গ, সবগুলোই হবে। আচ্ছা বলো, কোন অ্যাংলো স্যাক্সন লিরিক্যাল পোয়েমে সেই রকম কান্নাকাটি নেই? কোন অ্যাংলো স্যাক্সন এলিজির মধ্যে, রাদার টু সে, এলিজির মধ্যে কান্নাকাটি থাকবে। এলিজি মানে দুঃখের কবিতা, এলিজি মানেই দুঃখের কবিতা, কিন্তু কোন অ্যাংলো স্যাক্সন এলিজির মধ্যে দুঃখটা অনেক কম আছে, মানে নো মেলানকলি বলতে পারিস। কোন এলিজির মধ্যে, কোন অ্যাংলো স্যাক্সন এলিজির মধ্যে দুঃখটাকে কম দেখানো হয়েছে? হাজবেন্ড মেসেজ। ঠিক বুঝেছে, ও ভাবে যে হাজবেন্ডে দুঃখ হয় না, ঠিক আছে, সেই জন্য হাজবেন্ডস মেসেজ। ঠিক, উত্তরটা ঠিক আছে, কিন্তু হাজবেন্ডস মেসেজ, কারণ পুরুষদের মধ্যে দুঃখের প্রবণতাটা মানে দেখানো যায় না, হতে পারে, ঠিক আছে, কিন্তু দেখাতে পারবি না। দ্য সোসাইটি ওয়াজ ভেরি হার্ড অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে। আচ্ছা, বলবে সেন্ট অগাস্টাইন ব্রিটেনে যে এসেছিলেন, কত সালে এসেছিলেন? বলো বলো, জোরে বলো। 597 AD, 597 AD, ঠিক আছে। আচ্ছা, সেই যুগে চারটা স্থানীয় ভাষা ছিল, চারটা ভাষা ছিল, বলো চারটা ভাষা কি কি? মার্সিয়ান, নর্দাম্ব্রিয়ান, ওয়েস্ট স্যাক্সন আর কেন্টিস, তাই না? তাহলে কি মার্সিয়ান, নর্দাম্ব্রিয়ান, ওয়েস্ট স্যাক্সন, কেন্টিস, এই চারটা, তাই না? চারটা ম্যানুস্ক্রিপ্ট আমরা বই পেয়েছি বা ম্যানুস্ক্রিপ্ট পেয়েছি, পুঁথি পেয়েছি, যেটা নিয়ে এই যুগটা সম্বন্ধে জেনেছি। সেই চারটা যুগ কি কি রণিত বাবু বলবেন? আবার এক্সাম্পলটা নালে বলবো আমি। চারটা ম্যানুস্ক্রিপ্ট: বিউল এমএস, দ্য জুনিয়াস এমএস, দ্য এক্সিটার বুক, দ্য ভার্সিলি বুক, তাই না? ভেরি গুড। এই চারটা বই থেকে এত কিছু আমরা জানতে পেরেছি। আচ্ছা, বলবে এখানে প্রশ্ন করা হয়েছে অ্যাংলো স্যাক্সন যুগের যদি একজন ঐতিহাসিকের নাম বলতে হয়, কার নাম বলবে? বেদে। কি নাম বলবে? বেদে। বাকিরাও বলো, একজন দুইজন বলছে বেদে। কি নাম? বেদে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করা হয়েছে, কোন কবিতায় কোন শহর ধ্বংস হয়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে? কোন কবিতাতে
শহর ধ্বংস হয়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে, দ্য রুইন। কবিতার নাম কি? দ্য রুইন। সার্মোলিউপিয়াড অ্যাংলোস কোন লেখক লিখেছেন? উলস্টান। কে লিখেছেন? উলস্টান। কে লিখেছেন? উলস্টান। এই বিহল্প নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে, বিহল্পগুলো সব একদম পারবে। এখানে একটা প্রশ্ন এসছে, অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের বলছেন দুজন প্রোজ রাইটারের নাম বলো। অ্যাংলো স্যাক্সন যুগের দুজন প্রোজ রাইটারের নাম বলো। বলো। অ্যালফ্রেড, কিং অ্যালফ্রেড, অ্যালফ্রিক, উলস্টান, হ্যাঁ না? ঠিক। What is the commonest measure in Anglo-Saxon poetry? What is the commonest measure in Anglo-Saxon poetry? Alliterative. পোয়েট্রিটার নাম কি? অ্যালিটারেটিভ। কোন স্টাইলে লেখা হতো? অ্যালিটারেটিভ স্টাইলে লেখা হতো। অ্যালিটারেশন কি? একই অক্ষর বা একই শব্দ বারবার আসতে থাকবে, সেটাকে অ্যালিটারেশন বলা হয়। আমি যদি বললাম ফরেস্ট ফার্নি ফ্লোর, এফ এফ এফ। আমি যদি বললাম ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, শব্দও রিপিট হতে পারে একই। ইন স্প্রিং, এ স্প্রিং, স্প্রিংস লাইক এ স্প্রিং, বিসাইড এ স্প্রিং। স্প্রিং কথাটা এতবার চলে এলো, তাহলে এটা হলো অ্যালিটারেটিভ পোয়েট্রি। বুঝতে পারলে কিনা? একই অক্ষর বা একই শব্দও বারবার আসতে থাকবে। তাহলে এই স্টাইলটা অ্যাংলো স্যাক্সন যুগে সব দিকে প্রমিনেন্ট বা ডমিনেন্ট ছিল। একজন লিজেন্ডারি হিরোর কথা পাওয়া যায়, যিনি একজন লিজেন্ডারি হিরোর কথা পাওয়া যায় যিনি ইংল্যান্ডকে সংঘবদ্ধ করেছিলেন। সেই লিজেন্ডারি হিরো, নেম দ্য লিজেন্ডারি হিরো, হু ইজ দ্য ইংলিশম্যান, হু ইজ দ্য ইংলিশম্যান and whom whole Britain respects? লিজেন্ডারি হিরোর নাম বল। কিং আর্থার। কি নাম? কিং আর্থার। লিজেন্ডারি হিরোটার নাম কি? কিং আর্থার। কিং আর্থার তলোয়ারটার নাম কি ছিল? এমনি মজা করছে, এক্সক্যালিবার। কি নাম ছিল? এক্সক্যালিবার। তলোয়ারটার নাম ছিল এক্সক্যালিবার। বলছে শোন, প্রশ্ন হচ্ছে 1215 1215 কিসের জন্য বিখ্যাত? বলতে হবে, আমি আলোচনা করেছিলাম মনে হচ্ছে, এটা ম্যাগনা কার্টার। আলোচনা করিনি এটা না? ম্যাগনা কার্টার। ম্যাগনা কার্টার এমন একটা বিষয়, এমন একটা আইন বানানো হয়েছিল, নিয়ম বানানো হয়েছিল, যেখানে রাজা প্রজা সবাইকে আইন মেনে চলতে হবে। মানে আগে কিরকম ছিল জানিস? রাজা বা যারা মহারাজা ছিল তারা নিজেদের সুবিধা মতো আইন যখন তখন বানিয়ে নিত। কাউকে মারলো, তাকে 2টো স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, আর হয়ে গেল, ডিসমিস হয়ে গেল। কিন্তু ম্যাগনা কার্টার এমন একটা হলো যেখানে রাজাকেও আইন মেনে চলতে হবে। এইটা যে আইন যে সকলের জন্য সমান, এই যে কনসেপ্টগুলো, প্রোগ্রেসিভ থিঙ্কিং ম্যাগনা কার্টার থেকে বেরিয়ে এসেছিল। 1215 এসছে ম্যাগনা কার্টার। কত এসছে? 1215। তখন রাজাটা কে ছিল? কিং জন ছিল। কে রাজা ছিল? কিং জন। ম্যাগনা কার্টাতে সাইন করতে চাইছিল না, সমস্ত জমিদারগুলো ঘিরে নিয়েছিল কিং জনকে। আপনাকে সাইন করতেই হবে। যে ম্যাগনা কার্টার একটা লিপি, যেখানে জমিদার হোক, রাজা হোক, প্রজা হোক, সবাই আইনের চোখে একই হবে। এর আগে আইনের চোখে একই ছিল না সবাই। বুঝতে পারলি কিনা? রাজার জন্য আলাদা লাইন, আর প্রজাদের জন্য আলাদা, জমিদারদের জন্য আলাদা। কিন্তু এই ম্যাগনা কার্টারের জোরে সবাই একই হয়েছিল আইনের চোখে। মানে এটা সেই যুগে একটা খুব প্রোগ্রেসিভ ল ছিল, যে রাজা হোক, প্রজা হোক, জমিদার হোক, সবাই কিন্তু আইনের চোখে একই। এই যে এটা একটা বেসিক জিনিস, কিন্তু বেসিক জিনিসটাই ছিল না ততদিন। এটা এসছে ম্যাগনা কার্টার থেকে। কে ছিল ম্যাগনা কার্টার? রাজা কে ছিল তখন? কিং জন। আচ্ছা, কোনো রাজা এটা সাইন করতে চাইবে না? নিশ্চিতভাবে চাইবে না। তার কারণে রাজাও তো তাহলে আইনের পরিধির মধ্যে চলে আসবে। বুঝতে পারলে কি না? রাজা সাইন করতে চায় না, কারণ যেটা ইংল্যান্ডের সিস্টেম, জমিদাররা খুব শক্তিশালী হয়। সমস্ত জমিদাররা রাজার বিরুদ্ধে চলে গেল এবং রাজাকে বাধ্য করেছিল যে আপনাকে সাইন করতে হবে। কিং জনের আমলে ডিউকদের হস্তক্ষেপে, ডিউক মানে জমিদার, ডিউকদের হস্তক্ষেপে ম্যাগনা কার্টার সাইন হয়েছিল। ম্যাগনা কার্টার সাইন হয়েছিল। প্রশ্ন হচ্ছে 1066 কিসের জন্য বিখ্যাত? অ্যাংলো স্যাক্সন যুগ শেষ হচ্ছে এবং একটা নতুন যুগ শুরু হচ্ছে। যে যুগটা শুরু হচ্ছে সেই যুগটার নাম কি? অ্যাংলো নরম্যান যুগ। নরম্যান কেন বলা হতো? এদিকে
নর্থ থেকে এসেছিল, সেই জন্য বলা হতো নর্থম্যান। নর্থম্যান মানে উত্তরের মানুষ, এরা উত্তর থেকে আসছে। নর্থম্যান হতে হতে হয়ে গেল নর্থম্যান, নর্থম্যান থেকে হলো নরম্যান। বুঝতে পারলে কিনা? ঠিক। অ্যাংলো স্যাক্সন যুগের অ্যাংলো মানে কি? হুকম্যান। অ্যাংলো মানে হুকম্যান। স্যাক্সন মানে কি? সোর্ডম্যান, তরবাল নিয়ে যে লড়াই করে। অ্যাংলো স্যাক্সন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আচ্ছা বলবি 1066 অ্যাংলো নরম্যান যুগ শুরু হচ্ছে এবং অ্যাংলো স্যাক্সন যুগ শেষ হচ্ছে। অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজার নাম কি? কিং হ্যারোল্ড। কিং হ্যারোল্ড যোগ্য রাজা ছিল না অযোগ্য? না, যখন কোনো দেশ পরাজিত হয় সাধারণত অযোগ্যই রাজা থাকে সাধারণত, কিন্তু কিং হ্যারোল্ড আবার যোগ্য রাজা ছিল। কিন্তু ওর সাথে ট্র্যাজেডি হয়ে গেছিল। ও একটা আগে বড় লড়াই করেছিল, আর তারপরেই কিছুদিনের মধ্যে এই লড়াইটা শুরু হয়ে গেল। উঠে দাঁড়ানোর সময় পায়নি কিং হ্যারোল্ড। বুঝতে পারলে কি না? তুমি যদি কিং হ্যারোল্ডের বায়োগ্রাফিটা পড়ো, মানে ওর নিজের অটোবায়োগ্রাফি নয়, বায়োগ্রাফি, ওনার সম্বন্ধে লেখা আছে অনেক কিছু, তো তুমি জানতে পারবে বিষয়গুলো। কিং হ্যারোল্ড যোগ্য রাজাই ছিলেন এবং দেশকে সুরক্ষিতভাবে রেখেছিলেন, সুশাসন দিয়েছিলেন। কিন্তু দ্য লাক ইজ স্মাইলিং অন সামবডি এলস, রাইট? ভাগ্য যার দিকে থাকে, খুদা মেহেরবান তো গাধা ভি পেহেলবান, নাকি? তো এইরকম হয়ে গেছিল। তাহলে 1066 কিং হ্যারোল্ড হারলো। আর কে জিতলো? নরম্যানরা জিতলো। কিন্তু নরম্যানদের জমিদারটার নাম বলে আমাকে, উইলিয়াম দ্য কনকারার। উইলিয়াম দ্য কনকারার কোথাকার জমিদার ছিল? নরম্যান্ডি বলে একটা জায়গা ছিল, সেখানকার জমিদার, ডিউক অফ নরম্যান্ডি। উইলিয়াম দ্য কনকারার, ডিউক অফ নরম্যান্ডি। ডিউক অফ নরম্যান্ডির জমিদার ছিল, নরম্যান্ডির জমিদার ছিল, নাম হচ্ছে উইলিয়াম দ্য কনকারার। উইলিয়াম দ্য কনকারার, উইলিয়াম দ্য বিজেতা, নাকি? এরকম। আচ্ছা বলবে এখানে আমাকে, বিউল অ্যাংলো স্যাক্সন যুগের সব থেকে বড় কবিতা, এবং বিউল থেকে আমরা জার্মানিক লাইফ সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। অ্যাংলো স্যাক্সনদের এই কবিতাটা, বিউল কবিতাটা, জার্মানদের কি কি জানতে পারি আমরা? ধর তুই কিছু জানিস না, নোটসটা এরকম পরীক্ষা চলে এসেছে, তুই কি কি লিখবি? যে বিউল থেকে, ভাই কি লিখবি? যে বিউল থেকে আমরা জার্মান লাইফস্টাইল কি কি জানতে পারি? একটু ভেবে বল, গল্পটা ভাব আর বল, রীতিনীতিগুলো ভাবতে শুরু কর। বিউল্পের গল্পটা কি হয়েছিল? বিউল্পের গল্পটা কি হয়েছিল? আরে ভুলে গেছি, আমি বলে দিচ্ছি, 30 সেকেন্ড সময় লাগবে, 1-2 করে গুনতে পারো, 30 সেকেন্ডের মধ্যে বিউল্পের গল্পটা বলবো। একটা রাজা ছিল, রাজাটা ডেনমার্কের রাজা ছিল, রাজার নাম ছিল হ্রদগার। হ্রদগার ভোজ খেতে ভালোবাসতো, পার্টি দিতে ভালোবাসতো। একটা সমুদ্রের পাশে একটা মহল বানানো, নাম ছিল হিওরট। সেই মহলে ভোজ দিতে গেল, তো একটা রাক্ষস বা দৈত্য চলে এলো, যে সকলকে মারতে শুরু করলো, খেয়ে দিল। সেই দৈত্যটার নাম হচ্ছে গ্রিন্ডল। গ্রিন্ডল উৎপাত শুরু করলো, গ্রিন্ডলকে কেউ মারতে পারছে না। তখন বিউল্পের এন্ট্রি হচ্ছে। বিউল্প হলো সেই যুগের একজন মহান যোদ্ধা, যে গেটসদের রাজা ছিল, গেটসদের লিডার ছিল, গেটসদের দলপতি ছিল। সেখান থেকে আসছে হ্রদগারকে সাহায্য করার জন্য, এবং হ্রদগারকে বলছে আমি মেরে ফেলবো গ্রিন্ডলকে। আলটিমেটলি দেখছি গ্রিন্ডলের সাথে লড়াই হচ্ছে বিউল্পের, এবং বিউল্প গ্রিন্ডলকে মেরে দিচ্ছে, তার একটা হাত ছিঁড়ে নিচ্ছে। বিউল্পেরও কিছু সঙ্গী মারা যাচ্ছে। এরপরে বিজয় উৎসব হচ্ছে। পরের দিন গ্রিন্ডলের মা চলে আসছে, যার নাম ছিল মেরিউল বা সিউল। সেই সিউল বা মেরিউল অনেক লোককে মেরে ফেলছে। বিউলকে আবার যেতে হচ্ছে মেরিউল্পের পিছনে, সমুদ্রের ভিতর যাচ্ছে, সমুদ্রের ভিতর মেরিউল্পের সাথে লড়াই হচ্ছে। মেরিউল্পকে যে কোনো অস্ত্রে মারা যায় না। সমুদ্রের ভিতরে একটা গুহা আছে, সেই গুহার ভিতরে একটা তিলেস্মে তরোয়ার আছে বা ম্যাজিক্যাল সোর্ড আছে, সেই ম্যাজিক্যাল সোর্ড দিয়ে মেরিউল্পকে মেরে ফেলছে। সে উপরে আসছে, সবাই সম্মান করছে, বিউল নিজের দেশে ফিরে যাচ্ছে এবং সেখানে শান্তিপূর্ণভাবে 40 বছর থেকে 50 বছর রাজত্ব করছে। হঠাৎ করে কি হচ্ছে, একটা পথিক একটা গুহার মধ্যে প্রবেশ করছে। সেই গুহার ভিতরে একটা ড্রাগন ঘুমাচ্ছিল প্রচুর সোনা দানা নিয়ে। সেই ড্রাগনটার কাছ থেকে একটা সোনার কাপ চুরি করে নিচ্ছে প্রত্যেকটা। ড্রাগন প্রচন্ড রেগে যাচ্ছে এবং ড্রাগন এসে চারিদিকে উৎপাত শুরু করছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে সকলকে। বিউল বুড়ো বয়সে ড্রাগনের সাথে লড়াই করতে যাচ্ছে এবং ড্রাগনকেও মেরে ফেলছে এবং ড্রাগনও বিউলকে মেরে ফেলছে। সো দিস ইজ দ্য স্টোরি অফ বিউল। এই তো গল্পটা, প্রত্যেকটা জিনিস এটার মধ্যে রয়ে গেছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এখন প্রশ্ন হচ্ছে এটা হিরোইক পোয়েম কিনা। হ্যাঁ, বিউল্পের তো হিরোইজম দেখতে পাই, তার মানে এটা একটা হিরোইক পোয়েম। প্রশ্ন হচ্ছে এই যে বিউল্পের গল্পটা পাচ্ছি, এটা কি দুঃখের কবিতা? নিশ্চিতভাবে দুঃখের কবিতা। বিউল্প মারা যাচ্ছে শেষে, তাই এটাকে একটা দুঃখের কবিতা বলবো। এখন প্রশ্ন হচ্ছে এটা কি এপিক, এটা কি মহাকাব্য? এটা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে।
বেশিরভাগ লোক বলে এপিক, কিন্তু অনেকে বলে আবার এটা এপিক নয়, অনেকে এটা বলে। এখন প্রশ্ন হচ্ছে যে বিউলপের যে গল্পটা পেলাম, প্রশ্ন এসছে পরীক্ষাতে, সেই জন্য বলছি আমি, বিউলপের এই যে গল্পটা পেলাম, স্টোরিটা পেলাম, জার্মানদের কি কি লাইফস্টাইল দেখতে পাই এখানে, বলো বলো বলো। প্রথম কথা হচ্ছে জার্মানদের কি কি লাইফস্টাইল দেখতে পাই। দেখো, এরা ভোজ খেতে ভালোবাসতো, রদগার ভোজ দিতে বললাম, মানে এরা ফান লাভিং পিপল ছিল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দ্বিতীয় কথা, এরা লয়াল ছিল কিনা বলো। জার্মান পিপলরা লয়াল ছিল। রাজাকে হত্যা করা সব থেকে বড় পাপ মনে করা হতো সেই যুগে, বুঝতে পারলে? এটা 3 নম্বর। 4 নম্বর, এরা নিজের ফ্রিডমকে ভালোবাসতো। 5 নম্বর, দেখো বিউল কিসের জন্য লড়তে আসছে? গ্লোরি পাওয়ার জন্য, স্ট্রাগল ফর গ্লোরি ছিল, লড়াই করব সুনাম পাওয়ার জন্য, বুঝতে পারলে? এইটা ছিল। আর কি, এই যুগে ওয়াইন মানে মদ্যপান করতে লোকে ভালোবাসতো এবং ভোজ খেতে ভালোবাসতো। আর কি, কিং মহারাজাকে, ফ্যামিলিকে, আর স্পোর্টস আমরা দেখেছি বিউলপের সাথে ব্রিয়ার স্পোর্টস সুইমিং কম্পিটিশন হচ্ছে, যেখানে ব্রিয়া জিতে যাচ্ছে, বুঝতে পারলে কিনা? তার মানে কি, লোকে খেলাধুলা করতে পছন্দ করতে এই যুগটাতে। আর কি, এই যুগটা এমনই একটা যুগ ছিল যেখানে যেখানে সবাই কি করত, সকলে মানে ওয়ারুন, তোমার যে যুদ্ধ করতে গিয়ে কোথাও কেটে গেছে, কোথাও যুদ্ধ করতে গিয়ে খানিকটা আহত হয়েছে, ওইগুলোকে সম্মান করতো। এই যুগটা এমন যুগ ছিল। এই যুগে আর কি দেখতে পাই? এদের লাইফস্টাইল দেখতে পাই, এরা কিভাবে সহজ সরল মানুষ ছিল এটা দেখতে পাই। রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়াটাকে এই যুগে সব থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হতো, পবিত্র ধর্ম বলে মনে করা হতো রিভেঞ্জ নেওয়াটাকে। আর কি, এই যুগে মেয়েদের সম্মান করা হতো এবং মেয়েদেরকে পিস উইভার বলা হতো। পিস উইভার মানে শান্তি বুনতে পারে দুটো গোষ্ঠীর মধ্যে ধর ঝামেলা হয়েছে, তখন বললে ঠিক আছে তোমাদের গোষ্ঠীর 5টা মেয়েকে আমাদের গোষ্ঠীতে বিয়ে দিয়ে দাও, নিয়ে কি হলো, দুটো গোষ্ঠী মানে বলতে পারিস একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসতো। তাহলে মেয়েদের পিস উইভিং বলা হতো, পিস উইভার বলা হতো। আর কি, এই যুগটা এমন একটা যুগ যেখানে লোকে গল্প শুনতেও ভালোবাসতো আর গল্প বলতেও ভালোবাসতো। সকলের জীবনে যে প্রতিষ্ঠিত মানুষ তার কমপক্ষে একটা তো ওয়ার স্টোরি থাকতো লাইফের, বুঝতে পারলে? জীবনে আমি যে লড়াই করেছি তার একটা ওয়ার স্টোরি আমি বলবো সবাইকে, এইরকম থাকতো। হাই ইমাজিনেশন ছিল, রিচ ইমাজিনেশন ছিল। এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই এই যুগটাতে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এখন প্রশ্ন হচ্ছে বিউলকে এপিক বলা যায় কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আই উইল টেক অনলি 5 minutes to 10 minutes to understand, মেক ইউ আন্ডারস্ট্যান্ড। বিউলকে এপিক বলা যায় কিনা পরীক্ষাতে আসতে পারে প্রশ্নটা, শুনে রাখো। বিউলকে অনেকে এপিক বলে, অনেকে এপিক বলে না। নোটটাকে একটু আগে শুনবে ভালো করে, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি যেটা কিন্তু 10-এ আসতে পারে পরীক্ষাতে। হ্যাঁ, লেটস গেট স্টার্ট গাইস। একটু আলোচনা করে দিই, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, রিমেম্বার ইট। প্রশ্নটা হচ্ছে এখানে যেটা দিয়েছে যে বিউলকে এপিক বলা যেতে পারে কিনা, ঠিক আছে? বিউলকে এপিক বলা যেতে পারে কিনা। এপিক মানে মহাকাব্য। আমি যদি বলি যে বিউলকে এপিক বলা যেতে পারে না, তার সব থেকে প্রথমে আমাকে আলোচনা করতে হবে এপিক কাকে বলে, তবে তো আমি তুলনা করতে পারবো যে বিউলফের মধ্যে এপিক কোয়ালিটি আছে কিনা। তাহলে প্রশ্ন হচ্ছে বিউলকে এপিক বলা যেতে পারে কিনা। এই প্রশ্নের উত্তর লিখতে গেলে সব থেকে প্রথমে লিখতে হবে এপিক কাকে বলে। তার কারণ তুমি বোঝো যে তুমি স্যারকে জানাও যে আমি এপিক কাকে বলে জানি, এরপরে আমি বিউলফের গল্পটাও জানি, তারপর কোয়ালিটিগুলো আলোচনা করছি আমি, বুঝতে পারলি কিনা? দেখো কি হচ্ছে। অ্যান এপিক ইজ এ লং ন্যারেটিভ পোয়েম। অ্যান এপিক হলো একটা লম্বা চৌড়া কবিতা ডিলিং উইথ এ লফটি সাবজেক্ট, যার একটা উঁচু মানের গল্প থাকবে। কমনলি ডিলস উইথ সাম অ্যাক্ট অফ হিরো অর হিরোইজম অর হিরোইক পার্সোনালিটি। এপিক এমন একটা হবে যেখানে একটা সলিড হিরো থাকবে, একটা আদর্শ হিরো থাকবে। দ্য রামায়ণে রাম থাকবে, দ্য মহাভারতে লর্ড কৃষ্ণ থাকবে, দ্য ইলিয়াডে অ্যাকিলেস থাকবে, ওডিসিতে ওডিসিয়াস থাকবে, এইরকম একটা মহান কেউ থাকবে। তাহলে বল বিউলফে কোনো হিরো আছে কিনা? ওই রকম আছে, বিউলফ আছে। তার মানে এপিক হলো এমন একটা লম্বা চৌড়া কবিতা। আচ্ছা, এটা লম্বা চৌড়া কবিতা কিনা এপিক? 3182 লাইন, আর কত লম্বা চৌড়া কবিতা চাই? ঠিক আছে, তাহলে এপিক হলো এমন একটা কবিতা যেটা হবে লম্বা চৌড়া, যেখানে একটা হিরো থাকবে এবং সেই হিরোটা হিরোইজম দেখাবে এবং আদর্শকতা থাকবে তার মধ্যে, এবং কি হিরোইক পার্সোনালিটি থাকবে ইন এ গ্র্যান্ড ম্যানার। বিউলফ ইজ কমনলি রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যাংলো-স্যাক্সন এপিক। তাই বিউলফকে সাধারণত একটা এপিক বলা হয়। বিউলফকে একটা অ্যাংলো-স্যাক্সন এপিক বলা যেতে পারে, তার কারণ লম্বা চৌড়া কবিতা, 3182 লাইন,
একটা ভালো হিরো থাকবে যার আইডিয়ালিজম থাকবে, যেখানে বিউল্প একটা আদর্শ হিরোর মতোই কাজ করছে। তো এই জিনিসগুলো রয়েছে বিউল্পের মধ্যে, বাট দেয়ার ইজ এ কন্ট্রোভার্সি রিগার্ডিং দিস সাবজেক্ট। কিন্তু অনেক সমালোচক আছেন, অনেক পণ্ডিত আছেন, পণ্ডিত ব্যক্তি আছেন, ওনারা বিউল্পকে এপিক মানতে চান না, ওনাদেরও কিছু লজিক আছে, সেইগুলোও শুনতে হবে, রাইট? কিন্তু অ্যারিস্টটলের মত অনুযায়ী যদি যাই, সেই বিষয়টা একটু জেনে নেওয়া যাক। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের মত অনুযায়ী অ্যান এপিক মাস্ট হ্যাভ 3 ক্যারেক্টারিস্টিক্স। একটা এপিক হতে গেলে 3টা চরিত্র থাকতে হবে। একটা এপিক হতে গেলে কটা চরিত্র থাকতে হবে? 3টা চরিত্র থাকতে হবে। দ্য ইউনিটি অফ অ্যাকশন, দ্য এন্টাইরিটি অফ অ্যাকশন অ্যান্ড দ্য গ্রেটনেস অফ অ্যাকশন। ইউনিটি অফ অ্যাকশন থাকতে হবে, দ্য এন্টাইরিটি অফ অ্যাকশন থাকতে হবে, অ্যান্ড দ্য গ্রেটনেস অফ অ্যাকশন থাকতে পারবে। বিউল্প ক্লিয়ারলি ল্যাক্স দিস কোয়ালিটি। কিন্তু বিউল্পের মধ্যে এই 3টা কোয়ালিটি নেই অ্যারিস্টটলিয়ান কনসেপ্ট অনুযায়ী। ক্লিয়ার না ক্লিয়ার নয়? অ্যারিস্টটলের মত অনুযায়ী একটা এপিক হতে গেলে 3টা কোয়ালিটি লাগে। ইউনিটি অফ অ্যাকশন লাগবে, এন্টাইরিটি অফ দ্য অ্যাকশন লাগবে, অ্যান্ড দ্য গ্রেটনেস অফ অ্যাকশন লাগবে। কিন্তু বিউল্পের মধ্যে পরিষ্কারভাবে এইগুলোর অভাব রয়েছে। এগুলো নেই নয়, আছে, কিন্তু অভাব রয়েছে কিছুটা। ইফ উই কম্পেয়ার বিউল্প উইথ দ্য ইলিয়াড, আমরা যদি বিউল্পকে এবার দ্য ইলিয়াডের সাথে তুলনা করতে যাই, ঠিক আছে, বা দ্য ওডিসির সাথে তুলনা করতে যাই, ঠিক আছে, বা দ্য আইনেডের সাথে তুলনা করতে যাই, দেন উই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দ্য পোর এপিক স্ট্যান্ডার্ড অফ বিউল্প। তাহলে বিউল্প যে কত দুর্বল ওদের তুলনাতে সেটা বুঝতে পারি। ইলিয়াড আমরা পড়েছি সেমিস্টার 1-এ যখন চলছিল ইলিয়াড পড়েছি আমরা। সেই ইলিয়াড অনেক উঁচু মানের বিউল্পের থেকে। বিউল্পের গল্পতে কিছু কমপ্লিকেটেড নেই, একদম সহজ সরল গল্প মনে হচ্ছে। যে তুলনায় দ্য মহাভারত রয়েছে, দ্য রামায়ণ রয়েছে, দ্য ইলিয়াড রয়েছে, দ্য ওডিসি রয়েছে, তার তুলনায় বিউল্প অনেক সহজ সরল। তাহলে বলছে ইফ ইউ কম্পেয়ার বিউল্প উইথ দ্য ইলিয়াড, দ্য ওডিসি, দ্য আইনেড, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। আমরা যদি তুলনা করি বিউল্পকে ইলিয়াডের সাথে, ওডিসির সাথে, এদের সাথে যদি তুলনা করি, বা আইনেডের সাথে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, খুব সহজে বুঝতে পারি দ্য পোর এপিক স্ট্যান্ডার্ড অফ বিউল্প। বিউল্প অনেক দুর্বল, সেই জায়গাটা বুঝতে পারি আমরা। However, it has some qualities which bring it close to epic. কিন্তু এটা বলেও বলবো বিউল্পের মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেটাকে এপিক হওয়ার মধ্যে নিয়ে আসে। এটার মধ্যে কিছু এপিক কোয়ালিটিও আছে। হ্যাঁ, এটা সেই লেভেলের এপিক নয়, বুঝতে পারলে, সেই হাই স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি এপিক নয়, কিন্তু এটা নড়বড়ে হলেও বাবু এটা একটা এপিক, এইটা বলতে চাইছি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ, এর মধ্যে কিছু কোয়ালিটির অভাব আছে মানছি, কিন্তু এমন কিছু কোয়ালিটি আছে যেটার জন্য এটাকে এপিক বলা যেতে পারে। এইটা হলো মুখ্য বিষয়। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এবার দেখো কোয়ালিটিগুলো আলোচনা করি। বিউল্প অ্যাজ অ্যান এপিক, যারা আমরা এপিক বলতে চাইছি তারা শোনো, এ শার্প কন্ট্রোভার্সি রেজেস, একটা প্রচুর তর্ক বিতর্ক শুরু হয়েছে পণ্ডিত মানুষদের মধ্যে, অ্যামং দ্য স্কলার্স, অ্যাবাউট দ্য এপিক কোয়ালিটি অফ বিউল্প। বিউল্প এপিক কিনা এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। সাম স্কলার্স কল ইট এপিক, কোনো পণ্ডিত মানুষ এটাকে এপিক বলেন, বাট সাম আর নট এগ্রি অ্যাট দিস পয়েন্ট। কিন্তু অনেকে আবার এগ্রি নন বা সহমত নন, অনেকে এটাকে এপিক বলছেন, অনেক পণ্ডিত মানুষ এপিক বলছেন না। বিউল্প ল্যাক সাম এসেন্সিয়াল এপিক ম্যানার, বিউল্পের মধ্যে কিছু অভাব রয়েছে, এপিক কোয়ালিটির অভাব রয়েছে। উই ডু নট ফাইন্ড হাই সিরিয়াসনেস, এর মধ্যে হাই সিরিয়াসনেস ব্যাপারটা নেই, হাই ডিগনিটি নেই, যেটা থাকা দরকার এপিকের মধ্যে। হাই সিরিয়াসনেস এবং ডিগনিটি নেই বিউল্পের মধ্যে, হুইচ উই ফাইন্ড ইন মিল্টনস প্যারাডাইজ লস। মিল্টনের প্যারাডাইজ লস যদি আমরা পড়ি, সেখানে আমরা হাই সিরিয়াসনেস পাই, একটা ডিগনিটি পাই, সেই রকম লেভেলটা নেই। আর কি ইন দ্য পয়েন্ট অফ ইলিয়াড ওডিসি, যদি ইলিয়াড ওডিসিও পড়ি, সেই সিরিয়াসনেসটা এর মধ্যে মিসিং রয়েছে। কার মধ্যে মিসিং রয়েছে? বিউল্পের মধ্যে মিসিং রয়েছে। স্টিল ইট ইজ কনসিডার্ড অ্যান এপিক, তবু এটাকে এপিক বলা যেতে পারে, বিকজ ইট হ্যাজ সাম এপিক কোয়ালিটিস। কিন্তু তবু এটাকে এপিক বলবো তার কারণে এটার কিছু এপিক কোয়ালিটি আছে। কি দেখো, এবার ইউনিটি অফ ডিজাইনটাকে ব্যাখ্যা করি। ওয়ান অফ দ্য গ্রেট কোয়ালিটি অফ এন এপিক ইজ ইউনিটি অফ ডিজাইন। ইউনিটি অফ ডিজাইন থাকতে হবে এপিক হতে গেলে, এবং সেটা দারুণ ইউনিটি অফ ডিজাইন হতে হবে। বিউল্প হ্যাজ দিস কোয়ালিটি, বিউল্পের মধ্যে এপিক কোয়ালিটি আছে, কিন্তু সেটা প্রথম অংশে আছে, দ্বিতীয় অংশে ব্রেক করছে। মানে প্রথম অংশে গ্রিন্ডলের সাথে লড়াই, মেরি উল্পের সাথে লড়াই, এই জায়গাটা ঠিকঠাক জমাট গল্প, বুঝতে পারলে কিনা? কিন্তু পিছনের অংশটা ওই যে ফায়ার ড্রাগনের সাথে, ওটা অনেক নড়বড়ে গল্পটা হয়ে গেছে, বুঝতে পারলে কিনা? তাহলে দেখো, though its unity of plot is not like the unity of paradise lost Iliad and Odyssey, ইলিয়াডের সাথে যদি তুলনা করো, ওডিসির সাথে তুলনা করো, দ্য প্যারাডাইজ লস্টের সাথে তুলনা করো, তাহলে তুমি হতাশ হবে। এদের মতো এত উঁচু লেভেলের নয়। yet বিউল্প হ্যাজ পারফেক্ট ইউনিটি অফ ডিজাইন। তবু বলবো বিউল্পের সামনের অংশটাতে, বিউল্পের দুটো পার্ট, একটা সামনের অংশ, একটা পিছনের অংশ। সামনের অংশটাতে ইউনিটি অফ ডিজাইন আছে। দ্য ফার্স্ট পার্ট
হি ডিলস উইথ বিউলস ভয়েজ টু ডেনমার্ক। বিউল যখন ডেনমার্ক থেকে আসছে, বিউল যখন গেটস থেকে আসছে, ডেনমার্কে আসছে, হ্রদগারকে সাহায্য করার জন্য আসছে, গ্রিন্ডলের সাথে লড়াই করছে, গ্রিন্ডলের মায়ের সাথে লড়াই করছে এবং নিজের রাজ্যে ফিরে যাচ্ছে, এতটা পর্যন্ত তার ঠিকঠাক ইউনিটিটা কাজ করেছে, এতটা পর্যন্ত তার ইউনিটি অফ ডিজাইনটা রয়েছে। কিন্তু দিস ইউনিটি ব্রেকস ডাউন, দিস ইউনিটি অফ ডিজাইন ব্রেকস ইন দ্য সেকেন্ড পার্ট হোয়ার বিউল ফাইটস উইথ দ্য ফায়ার ড্রাগন। কিন্তু যখন ফায়ার ড্রাগনের সাথে ফাইট করছে তখন এই ইউনিটি অফ ডিজাইনটা ব্রেক করে যাচ্ছে। বলে বুঝতে পারলে কিনা? ঠিক। এবার 2 নম্বর, কোরিক কোয়ালিটি। অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ এপিক ইজ কোরিক কোয়ালিটি। একটা কোরিক কোয়ালিটি থাকতে হয়। অ্যান্ড ইট মিনস, কোরিক কোয়ালিটি মানে কি? ইট মিনস দ্যাট অ্যান এপিক শুড গিভ দ্য হোল ডিটেলস অ্যাবাউট দ্য এজ। ওই যুগটা নিয়ে প্রত্যেকটা ডিটেলস দিয়ে দেবে, যুগটা কেমন ছিল না ছিল তুই বুঝতে পারবি। এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি, সেটা বুঝতে পারছি। বিউল পড়ে আমরা বুঝে যাই যে সেই যুগটা কেমন ছিল। ইন অ্যানাদার ওয়ার্ড, এপিক শুড গিভ দ্য ডেথলেস এক্সপ্রেশন অ্যাবাউট দ্য এজ। সেই যুগটা কেমন ছিল সেটা সংক্ষেপে বলে দেবে, প্রত্যেকটা জিনিস বলে দেবে। বিউল গিভস আস দ্য ডিটেলস অ্যাবাউট দ্য জেনারেশন অফ দ্য অ্যাবাউট দ্য জেনারসিটি অফ দ্য রুলার। সেই যুগে রাজারা কেমন ছিল, কত দয়ালু ছিল। পিপল থার্স্ট ফর ফেম, লোকেরা খ্যাতি পাওয়ার জন্য কতটা রিস্ক নিত। পজিশন অফ উইমেন সোসাইটি, সোসাইটিতে মেয়েদের ভূমিকা কেমন ছিল, মেয়েদের অবস্থা কেমন ছিল। স্পিরিট অফ সেলিব্রেশন, লোকে কীরকম সেলিব্রেশন করতে ভালোবাসতো, এই সমস্ত কিছু আমরা জানতে পারি। অ্যাকর্ডিং টু ডক্টর টিলার্ড, অ্যান এপিক শুড সার্ভ অ্যাজ এ মাউথ পিস অফ দ্য এজ। এপিককে মাউথ পিস অফ দ্য এজ হতে হবে, যেটা এটা করেছে। তাই এটাকে বলা যেতে পারে এটা এপিক, এর মধ্যে কোরিক কোয়ালিটি রয়েছে, এটা আমরা বলতে পারি। এপিক কনভেনশন, বিউল হ্যাজ সাম এপিক কনভেনশন। একটা এপিক হতে গেলে তার কিছু প্রথা আছে, সেই প্রথাগুলো মেনে চলতে হবে। বিউল্পের মধ্যে সেগুলো রয়েছে। বিউল পড়তে গেলে আমরা প্রোলগ পাই, ডেসক্রিপশন পাই, লং ডেঞ্জারাস জার্নি পাই, অ্যাথলেটিক কম্পিটিশন পাই, গেমস পাই, এবং সব কিছু এগুলো রয়েছে বিউল্পের মধ্যে, যেগুলো এপিকে থাকা দরকার। তাই এটাকে একটা এপিক বলা যেতে পারে। উই ফাইন্ড এ লট অফ এক্সাইটিং এপিসোডস। বিউলস ভয়েজ, বিউল্পের সমুদ্র যাত্রা দেখতে পাচ্ছি, বিউল যে চ্যালেঞ্জ করছে সেই সমস্ত দেখতে পাচ্ছি, বিউল ফাইট করছে সেই সমস্ত দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছু রয়েছে। তাহলে এটাকে অবশ্যই একটা এপিক বলা যেতে পারে। স্টাইল, দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিউল ইজ ভেরি ক্লোজ টু এপিক। এর যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে একদম এপিকের কাছাকাছি পৌঁছে যায়। দ্য পোয়েট ইউজেস সাম সেলফ এক্সপ্লেনিং কম্পাউন্ড, এবং এপিকে সেলফ এক্সপ্লেনিং কম্পাউন্ড থাকে, এটার মধ্যেও সেলফ এক্সপ্লেনিং কম্পাউন্ড আমরা দেখতে পাচ্ছি। যেমন জাহাজকে সেলার অফ দ্য সি বলা হচ্ছে, উল্ফ সি, যে গ্রিন্ডলের মাদার যে রয়েছে মেরুলকে সি উল্ফ বলা হচ্ছে। এইরকম করে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং উপভোগ করতে পারি। মহাভারত রামায়ণের সাথেও কিছুটা জায়গায় তুলনা করা যেতে পারে। পিউরিফিকেশন অফ দ্য হিরো দেখতে পাচ্ছি, একটা জায়গায় বিউলকে নিজেকে পিউরিফাই করতে হবে, যেখানে আমরা দেখছি বিউল শেষে নিজের জীবন দিয়ে দিচ্ছে। তাই এক কথায় বলবো এর মধ্যে এপিক কোয়ালিটিও রয়েছে, আবার এপিক কোয়ালিটি নেই এই বিষয়টাও আমরা যেন বলতে পারি। এই প্রত্যেকটা বিষয় তাহলে তোমাকে এইভাবেই লিখতে হবে।